নূর বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পরিচিত একজন রাজনৈতিক নেতা। তো তার উপর পুলিশ যারা আক্রমণ করছে তারা চীনেই আক্রমণ করছে, জনগণের সামনে একজন রাজনৈতিক নেতাকে আক্রমণ করে জনগণের মধ্যে আসলে এর চাইতে অনেক বড় রকমের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্যে উস্কানিমূলক কাজ করেছে। তারা উচ্ছৃঙ্খলতা ভঙ্গ করার জন্য করে নাই, তারা বরং আশা করছিল যে এইখান থেকে একটা বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক উচ্ছৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলা তৈরি হবে, যেটার উপরে দাঁড়ায় তারা গোলা পানিতে কোনো মৎস্য শিকার করতে পারবে। সেইটাই দেশের জনগণ আসলে হয় নাই। কেউ কেউ বলছে জিএম কাদেরকে শেল্টার দিতে নূরের উপরে হামলা করেছে একটা গ্রুপ বা একটা মহল। তারা কারা বা এটা কি কেন হলো, আপনার কাছে কি মনে হয়? প্রথমত আমি এটা জানি না যে আসলে এর পেছনের আসলে রহস্যগুলি কি, এটা আমার জানা নেই। কিন্তু সাধারণভাবে আপনাদের চোখে কিংবা আমাদের চোখে, সাধারণ মানুষের চোখে যেটা আমি দেখি, এটা হচ্ছে নূর কিংবা নূরের এই সংগঠন ফেসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে ধরেন সক্রিয় একটা সংগঠন ছিল। আমরা একসাথে অনেক আন্দোলনে একসাথে লড়াই করছি। কিন্তু এই সরকার আসার পরে এই যে আন্দোলনকারী শক্তির উপরে যে মাত্রায় ধরেন আক্রমণটা হলো, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আক্রমণ। আমরা দেখলাম পুলিশ সেখানে আক্রমণ করতেছে, এমনকি সেনাবাহিনী সেখানে আক্রমণের মধ্যে আছে। এই বিষয়টা হচ্ছে খুবই ভয়াবহ। আমরা ফেসিবাদ তাড়ানোর জন্যে রাজনৈতিক দলগুলি কথা বললে তার উপরে চড়াও হবে, তাকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত হবে। এই জন্য তো আসলে হাসিনাকে সরানো হয় না। হাসিনাকে সরানো হয়েছে রাজনৈতিক দল, অরাজনৈতিক মানুষ, অদলীয় মানুষ, সমস্ত মানুষ তার মতামত শান্তিপূর্ণ পথে আসলে সে ব্যক্ত করবে পারবে। নূর যখন আসলে কথা বলার জন্য যে পরিবেশটা আমরা দেখতেছি, যেটা আপনাদের মাধ্যমে ভিডিওতে দেখা যায়, সেটা হচ্ছে সে তার অফিসের নিচে একটা সাংবাদিক সম্মেলনে কথা বলতে চাচ্ছিল। সেই সময়ের আক্রমণটা কোনোভাবেই তার কোনো উস্কানিমূলক আচরণের প্রেক্ষিতে তার উপরে বল প্রয়োগ হয়েছে এরকম না। তারপরে যে বল প্রয়োগ হয়েছে সেই বল প্রয়োগ কোনো প্রশাসনিক বল প্রয়োগের মাত্রা যেটা থাকে সেই মাত্রার মধ্যে ছিল এরকম না। এবং সেনাবাহিনীকে বহুবার বহু মবের বিরুদ্ধে, বহু ধরনের সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কেন তাদেরকে সক্রিয় করা হচ্ছে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও, সেইটা নিয়ে সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টিজ এবং জনগণের দিক থেকে অনেক অসন্তোষ থাকার পরেও তাদেরকে সেই সমস্ত ক্ষেত্রে আসলে সক্রিয় হইতে দেখা যায়। কিন্তু এই নূরের উপরে কিংবা তাদের উপরে যখন সক্রিয় হলো, সেই জিনিসটার প্রেক্ষাপটটা আসলে কোনোভাবেই এই জিনিসের সাথে মিলে না। সেদিক থেকে এটা মনেই হয় যে এইটা সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান কিংবা পুলিশের মতো একটা প্রতিষ্ঠান, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারো না কারো আসলে নির্দেশ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনা ঘটায় নাই। এখন যারা নির্দেশ দিল, এই জন্য এখানে তো একটা তদন্ত কমিটি করার কথা, সেটা এখনো পর্যন্ত সেই তদন্ত কমিটিটাকে দৃশ্যমান হচ্ছে না। তো তদন্ত কমিটি করা দরকার, এবং সেইখানে কারা জড়িত, কোন প্রতিষ্ঠান কিংবা কোন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কারা তাদের ব্যক্তিগত রাজনৈতিক অভিলাষ কিংবা আসলে তাদের ব্যক্তিগত রাজনৈতিক চুক্তি বাস্তবায়ন করার জন্য চেষ্টা নিয়েছে, সেটার চিহ্নিত করা দরকার এবং তাদের বিচার হওয়া দরকার। যে আমরা দেখলাম যে হামলাটা করা হয়েছে, হামলাটা জঘন্যভাবে। আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন যে পুলিশ যখন আত্মরক্ষার জন্য বা কোনো কিছু রক্ষার জন্য যদি প্রতিরোধে দাঁড়ায়, তাহলে পুলিশ সাধারণ জনগণ বা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়াক, আমরা ধরে নিলাম সন্ত্রাসী দল তারা প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে, কিন্তু তারা মারতে গেলে তারা কতটুকু মারতে পারে, কোন লিমিটে মারতে পারে? না, প্রথমত তো এটা আমি আবারও বলি যে এটা হচ্ছে পুলিশের দিক থেকে এবং সেনাবাহিনীর দিক থেকে স্পষ্ট অপরাধ। কারণ এইটা আপনি কোনো একটা জিনিসকে, এরকম কোনো একটা বিশৃঙ্খলা এখানে হচ্ছিল না তখন, যে আপনি সেই বিশৃঙ্খলাটাকে আসলে ডিসপার্স করতে পারেন। পুলিশ একটা জিনিসকে একটা অবৈধ কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা যদি জনগোষ্ঠী, সেটা রাজনৈতিক হইতে পারে, অরাজনৈতিক হইতে পারে, কোনো একটা গ্রুপ যখন আসলে আক্রমণাত্মক থাকে কিংবা আসলে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটা আসলে ভেঙে পড়ার অবস্থা হয়, সেই রকম সময় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে, ছত্রভঙ্গ করার জন্যে মৃদু আসলে বল প্রয়োগ করতে পারে, এবং সেটা পরিস্থিতি অনুযায়ী সেটার এক ধরনের গাইডলাইন আছে পুলিশের জন্য। কিন্তু এখানে কোনো বল প্রয়োগের কোনো প্রেক্ষাপটই ছিল না। এইখানকার যদি এর আগের কোনো ঘটনা ঘটে থাকে সেইটার জন্য তারা আলাদা ব্যবস্থা নিতে পারত। কিন্তু তখন হচ্ছে নিজেই তাদের যে দলের লোকদের তাদেরকে আসলে শান্ত করতেছিল, তারা আসলে প্রেসের সামনে কথা বলার জন্য প্রস্তুতি নিতেছিল। তখনকার যে আক্রমণ, এই আক্রমণ তো হচ্ছে অকারণ,
এবং এটা অপরাধমূলক আক্রমণ। এবং নূর তো ধরেন এইরকম কোনো একটা অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি না। নূর বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পরিচিত একজন রাজনৈতিক নেতা। তাকে ব্যক্তিগতভাবেই অনেক মানুষ এখানে চিনে। তো তার উপর পুলিশ যারা আক্রমণ করছে তারা চিনেই আক্রমণ করছে এবং তারা চূড়ান্ত আক্রোশের বশে আক্রমণ করছে। সেইটাকে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হিসেবে নেয়ার কোনো প্রেক্ষাপট এখানে ছিল না। সেই জন্যে যারা এখানে কাজটা করছে, আমি বললাম আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বে পড়ে কিংবা আসলে সেনাবাহিনীর ঊর্ধ্বে পড়ে, তারা সেনা শৃঙ্খলা এবং পুলিশের শৃঙ্খলা ভঙ্গ করে তারা তাদের নিজেদের অথবা কারো দ্বারা আসলে প্ররোচিত হয়ে তারা তাদের বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করে বাহিনীর বিরুদ্ধে অপরাধ করেছে, বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং জনগণের সাথে আসলে জনগণের সামনে একজন রাজনৈতিক নেতাকে আক্রমণ করে জনগণের মধ্যে আসলে এর চাইতে অনেক বড় রকমের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্যই উস্কানিমূলক কাজ করেছে। তারা উচ্ছৃঙ্খলতা ভঙ্গ করার জন্য করে নাই, তারা বরং আশা করছিল যে এইখান থেকে একটা বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক উচ্ছৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলা তৈরি হবে, যেটার উপরে দাঁড়ায় তারা গোলা পানিতে কোনো মৎস্য শিকার করতে পারবে। সেইটাই দেশের জনগণ আসলে হয় নাই, করে নাই। সেই জন্য জনগণকে ধন্যবাদ। আর এরা যারা করছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য সঠিক তদন্ত লাগবে। যদি আসলে আপনি কোনো একজন মানুষকে এইরকম ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ করতে হয়, তা আপনি কোথায় লাঠি চার্জ করবেন? আপনি তো লাঠি চার্জ করবেন তার কোমরের নিচে, তার পায়ে, কিংবা আসলে যে সমস্ত জায়গায় লাঠি চার্জ হলে তার স্থায়ীভাবে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। আপনি ওই ভিডিও যদি দেখেন, আপনি দেখবেন নূরকে আসলে একদম লাঠি দিয়ে তার মাথায়, তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে, যেগুলিতে আসলে তার স্থায়ীভাবে তার ক্ষতি হইতে পারে, এরকম জায়গায় আঘাত করা হয়েছে। তার বুকের মধ্যে লাঠি দিয়ে গুঁতা দেওয়া হয়েছে, তার মাথার মধ্যে সে পড়ে যাওয়ার পরে আক্রমণ করা হয়েছে। এইগুলি তো কোনোভাবেই আসলে পুলিশ করতে পারে না। পুলিশ যখন ছত্রভঙ্গ করতে আসবে, এটা পুলিশি কাজের মধ্যে পড়বে না। আর সেই জন্য এগুলি অপরাধ হিসাবে একদম সুস্পষ্ট অপরাধ এবং এগুলির প্রমাণ আছে। শেখ হাসিনার অপরাধের যেরকম প্রমাণ আছে, ভিডিও আছে, এদেরও অপরাধের আসলে প্রমাণ আছে। অতএব এগুলির বিচার হওয়া খুবই প্রয়োজন। না হয় আসলে বাংলাদেশ থেকে হাসিনাকে সরাই যে ফেসিবাদকে সরানোর চিন্তা করা হয়েছে এবং এই সমস্ত বাহিনীর উপরে আসলে যে জনগণের টাকায় যারা পরিচালিত হয়, তারা যে আসলে জনগণের বিরুদ্ধে বিভিন্ন রকমের আচরণ করে এবং তাদের যে কোনো বিচার হয় না, সেটা ভাঙার জন্যই তো আসলে এই অভ্যুত্থান করে আমাদের সন্তানরা জীবন দিচ্ছে এবং আমাদের ছেলেরা এখনও পর্যন্ত পঙ্গু হয়ে আছে। অতএব এটার পরিবর্তন করতে হবে। এইটা কাউকে করতে দেওয়া যাবে না। আইনের অধীনে সবাইকে চলতে হবে, এমনকি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেই আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি মানতে হবে। তারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে এবং তাদের বিচার হবে না, এইটা দিয়ে আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কিংবা স্বৈরতন্ত্রকে হটানো সম্ভব হবে না। তাদেরই সবার আগে বিচার হতে হবে। একটি মহল কথা উঠিয়েছে শেখ হাসিনা ক্ষমা চেয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এইগুলি হচ্ছে আসলে এক ধরনের, এরা আসলে মানুষ হিসেবে অসম্ভব নির্মম এবং এরা বাংলাদেশের কোনো ধরনের স্থায়ী সমাধান চায় না। বাংলাদেশে বারবার আমাদের সন্তানরা মারা যাবে, কোনো এক হাসিনা না এরকম লোকজন ক্ষমতায় আসবে এবং তাদের ক্ষমতা টিকায় রাখার জন্যে যথেচ্ছভাবে আসলে রাষ্ট্রীয় বাহিনীগুলিকে ব্যবহার করবে, রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করবে এবং মানুষ খুন করে ফেলবে, স্থায়ীভাবে তাদের পঙ্গু করে ফেলবে। তারপরে তাদের বিচার হবে না কেবলমাত্র ক্ষমা চাইলেই তারা ক্ষমা পাইতে পারে এবং তারপরে তারা এসে রাজনীতি করতে পারে। এই রকম আলোচনা যারা আসলে উত্থাপন করে, তারা বাংলাদেশের জনগণের না, শুধুমাত্র সারা দুনিয়ায় আসলে ন্যায় বিচারের শত্রু এরা। আপনার নিশ্চয়ই শেখ হাসিনার যে অধিকার আছে সেটা হচ্ছে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাকেও বিচার করার সময় একজন অভিযুক্ত মানুষের যে সমস্ত অধিকার থাকে, তার আত্মপক্ষ রক্ষার যে অধিকার থাকে, সেটা তাকে দিতে হবে। কিন্তু তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে ক্ষমা পাওয়ার অধিকার কোনগুলি এবং ক্ষমার বাইরে বিচারের বিষয় কোনগুলি, এগুলি আমাদের ফৌজদারি আইনে নির্দিষ্ট করে বলা আছে। আপনার সাথে আমার কী ধরনের বিরোধ হইলে সেইটা আমরা দুই পক্ষ মিলে আপোষ করতে পারবো, এটা যেরকম বলা আছে। কোন কোন অপরাধ আপোষযোগ্য না, কোনটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, সেইগুলি আসলে বহু আগে থেকে নির্ধারণ করা আছে। আপনি খুন করার অধিকার ক্ষমা চেয়ে আসলে মীমাংসাযোগ্য অধিকার না। আপনি খুন করলে আপনাকে খুনের বিচার আসলে মোকাবেলা করতে হবে। আপনি ধর্ষণ করলে আপনার ধর্ষণের বিচার আপনাকে আসলে মোকাবেলা করতে হবে। এইটা আসলে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই। তো এরা আসলে কোনটা অপরাধ হিসেবে আপোষযোগ্য এবং কোন অপরাধ আসলে কোনোভাবেই আপোষযোগ্য না,
এবং কোন কারণে বিচারকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে সেই বিষয়গুলিকে গুলায়া তারা আসলে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত কথাবার্তা বলছে। তারা আসলে দেশ জাতি এবং বাংলাদেশের সারা দুনিয়ার ন্যায় বিচারের ধারণার শত্রু।